হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 31 মার্চ 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। সবাইকে ঈদ মোবারক প্রথমেই। আর আজকে যেহেতু ঈদ, তাই তোমাদের এখানে ম্যাথের ক্লাস, ইংরাজির ক্লাস, এই ক্লাসগুলো অফ থাকছে। 6টার ক্লাসটাও অফ থাকবে। আমি 7টায় আর 10টা 30-এ এই দুটো ক্লাস তোমাদের কাছে করাতে পারি। তো টেলিগ্রামে লিঙ্ক থাকবে, ওখানে জয়েন করে নিও তোমরা। গত সপ্তাহে যে মক টেস্ট হয়েছিল, যারা যারা স্কলারশিপ পেয়েছো প্রথম 50 জনের মধ্যে, তাদের লিস্ট আমি টেলিগ্রামে দিয়েছি। তোমরা 31 মার্চ অর্থাৎ আজকে রাত্রির 11টা 59 PM এর মধ্যে তোমাদের যে রিওয়ার্ড সেটা ক্লেম করে নিও সবাই। বুলেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য 50% ছাড়ের যে সুযোগ তোমাদের কাছে ছিল। আর পরবর্তী তোমাদের পরীক্ষা হবে 5ই এপ্রিল, রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেই হবে। যে সময় হতো ঠিক সেই সময়তেই পরীক্ষাটা হবে। কেমন? চলো, প্রথম প্রশ্ন আজকে আমাদের, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক নৌবাহিনী অনুশীলন ইন্দ্র 2025 এর 14তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে কোথায়? চেন্নাইয়ে। এটা দ্বিবার্ষিক হয়, মানে 2 বছর ছাড়া ছাড়া একবার হয়। ভারত রাশিয়া জয়েন্ট নৌমহড়া, যৌথ নৌমহড়া ইন্দ্রের, এটার নাম ইন্দ্র। এটা 14তম সংস্করণ এবছর 28 মার্চ থেকে হয়েছে 2025-এ। এটা দুটো ধাপে হবে, একটা 28 মার্চ আর একটা হবে 2 এপ্রিলে। এটা ফার্স্ট হয়েছিল 2003 সালে মে মাসে, আরব সাগরে ভারতের পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হয়েছিল। আর 13তম যে সংস্করণটা, এটা রাশিয়ার নৌবাহিনী দ্বারা আয়োজিত হয়েছিল এবং 2024 সালের জুলাই মাসে ফিনল্যান্ড উপসাগরে হয়েছিল। আর এর লক্ষ্য সমুদ্র সীমা সহযোগিতা বৃদ্ধি করা, সর্বোত্তম কার্যকরী পদ্ধতি বিনিময় করা এবং ভারত আর রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করা। ইন্দ্র অনুশীলন 2025-এর দুটো পর্যায়ে, প্রথমটা হারবার এবং সমুদ্র পর্যায়ে। ইন্দ্র মহড়ার দুটো পর্যায়ে অনুষ্ঠিত হয় 28 থেকে 30 মার্চ। এটা হয়েছে চেন্নাইয়ের উপকূলে বন্দর পর্ব। আর 30 মার্চ থেকে 2 এপ্রিল 2025 পর্যন্ত বঙ্গোপসাগরের চেন্নাই উপকূলে সমুদ্র পর্বটা হবে। এটাতে উভয় দেশের নৌবাহিনীর জাহাজ অংশগ্রহণ করবে, যার মধ্যে রয়েছে রাশিয়ান ফেডারেশন নৌবাহিনীর জাহাজ পিচাঙ্গা, রিচকি এবং আলদার সাইরেন ঝাপ, এবং ভারতীয় নৌবাহিনীর জাহাজ রানা আর কুথার রয়েছে। তারপর 2025 সালের অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন? অ্যাবেল প্রাইজ 2025 পেয়েছেন মাসাকি কাশিওয়ারা। জাপানি গণিতবিদ মাসাকি কাশিওয়ারা 2025 সালে অ্যাবেল পুরস্কার পেয়েছেন। এটার নামকরণ করা হচ্ছে নিলস হেনরিক অ্যাবেল, একজন কিংবদন্তি নরওয়েজিয়ান গণিতবিদের নাম অনুযায়ী। অ্যাবেলের 200তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য 2002 সালে নরওয়েজিয়ান সংসদ কর্তৃক প্রতিষ্ঠিত। প্রথম 2003 সালে প্রদান করা হয়। গণিতে নোবেল পুরস্কারের সমতুল্য হিসেবে বিবেচিত হয় এটা। আন্তর্জাতিক গাণিতিক ইউনিয়ন এবং ইউরোপীয় গাণিতিক সমাজ এর সাথে পরামর্শ করে একটা কমিটি কর্তৃক এটা প্রদান করা হয়। নগদ পুরস্কার নরওয়েজিয়ান শিল্পী হেনরিক হাউগান কর্তৃক ডিজাইন করা একটা কাচের ফলক, এগুলো দেওয়া হয় এই পুরস্কারে। নলেজ অ্যাকাউন্টের সমস্ত পেড ব্যাচে তোমাদের ঈদ উপলক্ষে স্পেশাল অফার চলছে 2 এপ্রিল পর্যন্ত। EID10 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে তোমরা প্রত্যেকটা পেড ব্যাচে এক্সট্রা 10% ডিসকাউন্ট পেতে পারো। এই কোর্সে গিয়ে সমস্ত কোর্স আছে, তোমরা ওখানে গিয়ে চেক করো। কোনো কোয়ারিজ বা কোনো হেল্প লাগলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবে। তারপরে কোন রাজ্য সম্প্রতি যক্ষা পরীক্ষায় চমৎকার কর্মক্ষমতার জন্য স্বীকৃত হয়েছে? যক্ষা পরীক্ষায় চমৎকার কর্মক্ষমতার জন্য স্বীকৃত হয়েছে তেলেঙ্গানা। অসাধারণ কিছু পারফরমেন্সের জন্য তেলেঙ্গানার স্বীকৃতি পেয়েছে। 100 দিনের টিবি মুক্ত ভারত অভিযানের সময় নাট মানে নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট পরীক্ষায় সেরা জাতীয় পারফরমেন্স পুরস্কার জিতেছে। সম্প্রতি কোথায় ইন্ডিয়ান ইনোভেশন সামিট লিডিং সলিউশনস ফর টিবি এলিমিনেশন উদ্বোধন করা হয়েছে? টিবি রিলেটেড আরো কিছু কোয়েশ্চেন্স দেখো। এটা হচ্ছে নিউ দিল্লিতে। তোমাদের কিছুদিন আগেই বলেছি। যক্ষা কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিলোসিস, এমটিবি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটা রোগ। এটা ফুসফুসকে প্রভাবিত করে এবং শরীরের অন্যান্য অংশকেও প্রভাবিত করে, মেইনলি ফুসফুসকে। এটা বাতাসের মাধ্যমে বা বায়ুর মাধ্যমে ব্যক্তির থেকে ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। টিবি আক্রান্ত ব্যক্তিরা যখন কাশি, হাঁচি বা থুতু দেয়, তখন তাদের টিবি জীবাণু বাতাসে চলে আসে এবং এইভাবেই ছড়ায়। থুতনি আর রক্তের সাথে কাশি, বুকে ব্যথা, দুর্বলতা, ওজন হ্রাস, জ্বর
রাতে ঘাম, এগুলো হচ্ছে এর উপসর্গ। ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন বা বিসিজি ভ্যাকসিন, এটা হচ্ছে যক্ষা রোগের টিকা। দেখো ভাইরাস ঘটিত এরকম রোগ যদি আমরা দেখি, জল বসন্ত, সাধারণ সর্দি, রেবিস, গুটি বসন্ত, সার্স, এইডস, ডেঙ্গু জ্বর, ইবোলা, সোয়াইন ফ্লু, পাখি ফ্লু, হাম। ব্যাকটেরিয়া ঘটিত কলেরা, টাইফয়েড, প্লেগ, ইঁদুর জ্বর, অ্যানথ্রাক্স, সিফিলিস, পার্টুসিস, টিটেনাস, কুষ্ঠরোগ, যক্ষা, নিউমোনিয়া। প্রোটোজোয়া, ম্যালেরিয়া, লেশমানিয়াসিস, আফ্রিকান ট্রাইপানো সোমিয়াসিস, ছাগাস রোগ। ছত্রাক, অ্যাসপারজিলোসিস, অ্যাথলেটস ফুড, ক্যানাডিয়া ডিসিস, হিস্টোপ্লাজমোসিস, রিংওয়ার্ম এবং গোলকৃমি। বর্তমানে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ কোনটা? ভারত হচ্ছে বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ। বর্তমানে বিশ্বে দুধ উৎপাদনে ভারত প্রথম স্থানে রয়েছে, যেটা বিশ্বব্যাপী দুধ উৎপাদনের প্রায় 24% জন্য দায়ী। অন্যান্য শীর্ষ দুধ উৎপাদনকারী দেশ কোনগুলো? মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীন, ব্রাজিল, এগুলো গুরুত্বপূর্ণ উৎপাদনে গুরুত্বপূর্ণ দেশ। নিউজিল্যান্ডকে বিশ্বের বৃহত্তম দুধ রপ্তানিকারক হিসেবে বিবেচনা করা হয় নিউজিল্যান্ডকে। ভারতের শীর্ষ দুধ উৎপাদনকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। আর মোট দুধ উৎপাদনে ভারতের অবদান প্রায়, মানে উত্তরপ্রদেশের অবদান প্রায় 18%, টোটাল ভারতে যতটা হয় তার মধ্যে। এছাড়াও রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, এগুলোতেও প্রচুর দুধ উৎপাদন হয়। তারপরে সম্প্রতি কে সহকার ট্যাক্সি প্রকল্প চালু করার ঘোষণা করেছে? সহকার ট্যাক্সি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটা ঘোষণা করেছেন। সমবায় সমিতির মাধ্যমে ট্যাক্সি পরিষেবা প্রদান করা, স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এটার লক্ষ্য। ভারত সরকার সহকার ট্যাক্সি চালু করতে চলেছে, যেটা একটা সমবায় ভিত্তিক রাইড হেলিং পরিষেবা হবে, যার লক্ষ্য চালকদের সরাসরি উপকার করা। সরকার ট্যাক্সি কিভাবে কাজ করবে? এই সহকার ট্যাক্সিটা ওলা, উবেরের মতো বিদ্যমান রাইড হেলিং পরিষেবাগুলোর মতো সহকার ট্যাক্সি সমবায় সমিতি দ্বারা এটা পরিচালিত হবে। এর চালকরা দালালদের সাথে কোনো লেনদেন ছাড়াই তাদের 2 চাকার গাড়ি, ট্যাক্সি, রিক্সা এবং 4 চাকার গাড়ি নিবন্ধন করতে পারবেন। কমিশন কর্তন ছাড়াই আয় সরাসরি চালকদের কাছে চলে যাবে। গভর্নমেন্ট ক্যাব বুকিং অ্যাপ সহকার ট্যাক্সি থাকবে একটা, যেটা সমবায় ভিত্তিক অ্যাপ হবে। সমবায় ভিত্তিক অ্যাপ ক্যাব সংস্থা হিসেবে পরিষেবা দেবে সহকার ট্যাক্সি। 4 চাকার গাড়ি থেকে স্কুটার, বাইক, ট্যাক্সি, রিক্সা সরাসরি নথিভুক্ত করাতে পারবে সমবায় সমিতিগুলি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাপ ক্যাব পরিষেবার নাম যাত্রী সাথী। তারপরে সম্প্রতি ভারতীয় সশস্ত্র বাহিনী ত্রিসেবা মহড়া প্রচন্ড প্রহর, ট্রাই সার্ভিস এক্সারসাইজ প্রচন্ড প্রহার কোথায় পরিচালনা করছে? অরুণাচল প্রদেশ। এই সামরিক মহড়ার লক্ষ্য যুদ্ধ কৌশল জোরদার করা এবং উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা বাড়ানো। অরুণাচল প্রদেশের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী হিমালয়ের উচ্চভূমিতে এটা হচ্ছে। এটা একটা ত্রিসেবা সমন্বিত বহুক্ষেত্র অনুশীলন, যাতে সেনাবাহিনী, বিমান বাহিনী আর নৌবাহিনী জড়িত ছিল। এই অনুশীলনে উন্নত নজরদারি সম্পদ, যৌথ অগ্নিশক্তি, মানববিহীন বিমান, সোয়াম ড্রোন এবং কামিকাজ ড্রোনের ব্যবহার ইনক্লুডেড ছিল। এর সমন্বিত অভিযানের উপর এবং কৌশলগত সীমান্তে উদ্ভূত হুমকির মোকাবিলায় প্রস্তুতি নিশ্চিত করার উপর দৃষ্টি নিবদ্ধ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় পাম্বান সেতু উদ্বোধন করবেন? রামেশ্বরমে উদ্বোধন করছেন পাম্বান সেতু। রামনাথপুরম এবং রামেশ্বরম দ্বীপকে সংযুক্তকারী নতুন পাম্বান রেল সেতুর উদ্বোধন করবে। 531 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই সেতুটা। ভারতের প্রথম উলম্ব উত্তোলন সমুদ্র সেতু হবে এটা। তামিলনাড়ু রামেশ্বরমকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে। পাম্বান দ্বীপ রামেশ্বরম দ্বীপ নামেও পরিচিত, মনে রাখবে। ভারত আর শ্রীলঙ্কার মাঝে রয়েছে রাম সেতু। তার মধ্যে রাম সেতু দ্বীপপুঞ্জের একটা দ্বীপটা ভারতের মানে তামিলনাড়ু রাজ্যের রামনাথপুরম জেলার রামেশ্বরমে রয়েছে। এই দ্বীপটার প্রধান শহরের নাম রামেশ্বরম, যেটা অন্যতম একটা তীর্থস্থান। তাম্বারাম এবং রামেশ্বরমের মধ্যে একটা নতুন ট্রেন পরিষেবার সূচনা এর সাহায্যে হবে। তারপর 84 বছর বয়সে প্রয়াত ক্রিকেটার পিটার লেভার কোন দেশের বাসিন্দা ছিলেন? ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন পিটার লেভার। 84 বছর বয়সে প্রয়াত হয়েছিলেন। 1960 আর 1970-এর দশকে ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে বোলার হিসেবে খেলেছিলেন। 2024 সালে ল্যাঙ্কশায়ার হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছিলেন। লেবার ইংল্যান্ডের হয়ে 17টা টেস্টে 41টা উইকেট নিয়েছিলেন, 10টা ওডিআই খেলেছিলেন। 1970-71 সালে অ্যাশেজ সিরিজে টেস্টে অভিষেক করেছিলেন। 2025 সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম স্বর্ণপদক জেতা ক্রীড়াবিদকে? মনীষা ভানওয়ালা। মনীষা ভানওয়ালা হরিয়ানার রোহত থেকে একজন ভারতীয় কুস্তিগির, অর্থাৎ হরিয়ানার বাসিন্দা। 2025 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ আম্মান এবং 2016 দক্ষিণ এশিয়ান গেমস এ 62 কেজি ক্যাটাগরিতে সোনা জিতেছিলেন।
3টে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন, 2022-এর মঙ্গোলিয়া, 2023-এর আস্তানা যেটা হয়েছিল, আর 2024-এর বিশ্বকেরটায়। তারপর 2025 সালের সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে আম্মানে ভারতের প্রথম রৌপ্য পদক জেতা ক্রীড়াবিদকে ঋতিকা। আম্মানে অনুষ্ঠিত 2025 সালের সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ঋতিকা ভারতের প্রথম রৌপ্য পদক জিতেছে। সেমিফাইনালে জাপানের নোডোকা ইয়ামামোটোকে পরাজিত করে। ফাইনালে কিরগিজস্তানের আইপেরি মেদেট কিজির কাছে 6-7 ব্যবধানে পরাজিত হয়ে রৌপ্য পদক জিতেছে। আন্তর্জাতিক সুখ দিবস কবে পালন করা হয়? 20 মার্চ পালন করা হয়, ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। এর লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে সুখের গুরুত্ব সম্পর্কে মানে প্রমোট করা সুখের গুরুত্বটা। 2025-এর থিম ছিল কেয়ারিং অ্যান্ড শেয়ারিং। ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে কবে পালন করা হয়? 21 মার্চ পালন করা হয়। 2025-এর থিম ছিল ইমপ্রুভ আওয়ার সাপোর্ট সিস্টেমস। ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের সচেতনতা বৃদ্ধি আর অধিকার নিশ্চিত করার জন্য প্রতি বছর 21শে মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালন করা হয়। শহীদ দিবস কবে পালিত হয়? শহীদ দিবস পালন করা হয় 23 মার্চ। প্রতি বছর 23শে মার্চ পালন করা হয়। 1931 সালে 3 ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আমাদের ভগৎ সিং, সুখদেব থাপার আর শিবরাম রাজগুরুর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। এই দিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এনাদেরকে, সেই কারণে এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করি। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। কোন এককে শব্দ দূষণ পরিমাপ করা হয়? এর উত্তর হয়ে যাবে ডেসিবেল। আর পণ্ডিত রবিশঙ্কর দ্বারা সেতার হয়, পণ্ডিত রবিশঙ্কর সেতার বাজাতেন। আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন আসবে, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারককে? আর পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশি একজন সুপরিচিত ড্যাশ। এগুলোর শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো একবার কুইক রিভাইজ করে নিই, যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 30 মার্চ 2025-এর কোয়েশ্চেন কি আছে? মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ভারত সরকার যে অভিযান শুরু করেছে তার কোড নাম কি? কোড নাম হচ্ছে অপারেশন ব্রহ্মা। নিম্নলিখিত কোন দেশ প্রথম ভারত আফ্রিকা নৌমহড়া আকেমি আয়োজন করবে? তানজানিয়া। ভারতের রায়সিনা সংলাপ 2025-এ নিম্নলিখিত কোন দেশের প্রধানমন্ত্রী প্রধান অতিথি ছিলেন? নিউজিল্যান্ড। তেলেঙ্গানা বিধানসভা সম্প্রতি কোন আইনটা গৃহীত করেছে বা গ্রহণ করেছে? মানব অঙ্গ প্রতিস্থাপন আইন। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ মোকাবিলার জন্য সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন সংস্থা গঠন করেছে? জাতীয় ন্যাশনাল টাস্ক ফোর্স আর কি। নিম্নলিখিতগুলির মধ্যে কোথায় যুগে যুগিন ভারত জাতীয় জাদুঘর নির্মিত হবে? নিউ দিল্লি। সম্প্রতি কোন রাজ্য সরকার নাগরিক পরিষেবার জন্য এআই চ্যাটবোট সারথি চালু করেছে? হরিয়ানা। প্রতি বছর বিশ্ব নাট্য দিবস নিম্নলিখিত কোন তারিখে পালিত হয়? 27শে মার্চ। সম্প্রতি শিক্ষা সংস্কারের জন্য ইউনেস্কো এবং কোন রাজ্যের মধ্যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে? হিমাচল প্রদেশ। 2024-25 সালের জাতীয় মহিলা হকি লিগের শিরোপা কে জিতেছে? হরিয়ানা। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।